নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চলেছি, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন বললেই চলে। আমাদের রাজ্যে সদ্য সমাপ্ত হওয়া 2024-এর লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীতে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ময়দানে নেমে যেতে দেখেছি এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা একটি লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বিশেষ কটি জায়গায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয় শাসক দল এবং বেশ কিছু জায়গায় আগামী 8ই অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে এই পঞ্চায়েত নির্বাচন এবং তাকে কেন্দ্র করে বর্তমানে আমরা পৌঁছে গেছি একেবারেই মনুতে এবং আমরা সেখানে উপস্থিত রয়েছি। আমরা কথা বলার চেষ্টা করব এখানে 15 নং আসনদের থেকে যিনি প্রার্থী রয়েছেন ওনার সাথে, এবং আমাদের সাথে বর্তমানে উপস্থিত রয়েছেন এই 15 নং আসনের প্রার্থী দীপক দত্ত স্যার এবং তার পাশাপাশি 39 মনুর যিনি মন্ডল সভাপতি রয়েছেন। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। আপনাদেরকে স্বাগত, নমস্কার। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে একে তো আপনি পূর্বে থেকেই 39 মনুর মন্ডল সভাপতি হিসাবে একটি গুরু দায়িত্ব পালন করছেন, তার পাশাপাশি 15 নং আসনে আপনি প্রার্থী হিসাবে বর্তমানে উঠে এসেছেন। কোন পদটি আপনার মনে হয় যে আপনার জন্য সঠিক? আসলে আমি মন্ডল সভাপতি হিসাবে 2019 সাল থেকে আমি 19 সালে দায়িত্ব পেয়েছি। 2019-এ এখন পর্যন্ত নিষ্ঠার সাথে করে যাচ্ছি। তো এবার আমি জেলা পরিষদ যে নির্বাচন, এই নির্বাচনে আমি যে প্রার্থী হব আমি এটা ভাবিনি এবং আমি ভাবিওনি যে আমি প্রার্থী হব বা প্রার্থী হতে আমি আগ্রহ প্রকাশ করিনি। আমাদের যে 15 নং আসনটা, এটা আসলে একটা মনু বিধানসভা, এর মধ্যে রয়েছে 3টা গ্রাম পঞ্চায়েত, সাবরুম বিধানসভায় রয়েছে 6টি গ্রাম পঞ্চায়েত, বেশিরভাগই সাবরুম বিধানসভা এটার মধ্যে। তো আমাদের যিনি বিধায়ক রয়েছেন উনি আমাদের দলীয় সভাপতির নিকট বলেছেন যে যেহেতু 2টা বিধানসভা নিয়ে এটা গঠিত, তো এখানে আমাদের মন্ডল সভাপতিকে প্রার্থী করা হোক। দল আমাদের বিধায়কের কথাই মেনেই আমাকে এখানে প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। নির্বাচনে মনোনীত করার পর দল আমি স্কুটিনির পর দিন থেকেই আমার এমনিতে আমি মন্ডল সভাপতি হিসেবে কাজ করার সময় আমি একদম গ্রাস লেভেলে মাঠে একদম বুথে গিয়ে রাজনীতি করতে আমি পছন্দ করি। আমি ঘরে বসে রাজনীতি আমি পছন্দ করি। তো আমি প্রার্থী হওয়ার পরও এটা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমার এখানে 3টা পঞ্চায়েত রয়েছে, এগুলি আমার পুরো নিজের পঞ্চায়েত রয়েছে আমার এখানে। তো এগুলি আমার মোটামুটি একদম নিজের পরিবারের সদস্যের মতো। এগুলি যেহেতু সাবরুম বিধানসভায় 6টি পঞ্চায়েত রয়েছে, ওখানে আমার অনেক পরিচিত লোক আছে, যেহেতু আমার পার্শ্ববর্তী বিধানসভা। তো মন্ডল সভাপতি কাজ করতে গিয়ে বিভিন্ন সাবরুম বিধানসভার অনেক অংশের লোকও সাহায্য করেছি বিভিন্ন দিক দিয়ে, যেহেতু ব্লক একটাই আমাদের সাতচাঁদ ব্লক। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, সাবরুম বিধানসভায় যে 6টি পঞ্চায়েত রয়েছে আমি প্রত্যেকটি বাড়িতে যাব এবং এটা আমি চালিয়ে যাচ্ছি প্রতিদিন। আজকেও আমি সকাল 8টা থেকে শুরু করছি জনসম্পর্ক। 3টা পঞ্চায়েত আমি 2টা করে 6টা ওয়ার্ড কভার করেছি এবং ওখানকার আমার সাবরুমের যারা মন্ডলের নেতৃত্বরা রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, আমার এলাকার বিধায়কও আমার সাথে আমাকে সাহায্য করছেন। প্রতিটি বাড়ি গিয়ে আমরা আগের যে আমাদের পঞ্চায়েতের কাজগুলি পরিচালিত হয়েছে গত 5 বছর, বিশেষ করে আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের সরকার আসার পর 2019 সালে পঞ্চায়েত বিশেষ করে গঠন হয়েছে। এরপরে আমরা করোনার একটা মহামারী প্রাদুর্ভাব হয়েছিল সারা ভারতবর্ষের বা বিশ্বের পাশাপাশি আমাদের রাজ্য, আমাদের এখানে 2 বছর আমরা কাজ করতে পারিনি আমাদের সরকার। তো তবুও যতটুকু কাজ হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আপনি টয়লেট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে বেশিরভাগই কাজ প্রত্যেকটা পঞ্চায়েতে হয়ে গেছে। রাস্তাঘাটও হয়েছে, কিন্তু দীর্ঘ 25 বছর যে একটা বঞ্চনা ছিল, বিশেষ করে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এগুলি হয়নি বললেই চলতো। তা আমি জনসম্পর্কের ফাঁকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে পঞ্চায়েতের প্রার্থীরা তো এমনিতেই তারা বিজয়ী হয়ে গেছে। পঞ্চায়েতে আমাদের সাতচাঁদ ব্লক এলাকায় পঞ্চায়েতগুলিতে বিরোধী দল প্রার্থী দিতে পারেনি, প্রার্থী পায়নি। পঞ্চায়েত সমিতি তো 11টা পঞ্চায়েত সমিতির মধ্যে 2টোর মধ্যে তারা প্রার্থী দিতে পারেনি। আমাদের গ্রাম পঞ্চায়েতে যে বিজয়ী প্রার্থীগুলি রয়েছে আমি তাদেরকে সাথে নিয়ে, পঞ্চায়েত সমিতি যারা বিজয়ী প্রার্থী বা যারা এখন প্রার্থী হিসাবে রয়েছেন তাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে শুধু ভোটের প্রচার নয়, তাদের সমস্যাগুলি কি রয়েছে, তারা কি কতটুকু সরকারের কাছ থেকে পেয়েছে বা তাদের আর কি কি সমস্যা রয়েছে, শুধু নিজেদের নয়, পাড়ার সমস্যা, রাস্তাঘাট, পানীয় জলের কোনো সমস্যা রয়েছে কিনা
আমরা প্রত্যেকটা মেম্বারকে দিয়ে নোট করিয়ে নিচ্ছি, যাতে আগামী 5 বছরে আমরা কাজগুলি তাদের সুন্দরভাবে করে দিতে পারি। স্যার, জয় নিয়ে কতটুকু আশাবাদী এবং কেমন মার্জিন নিয়ে জয়যুক্ত হবেন বলে ভাবছেন? এই 9টি পঞ্চায়েতের মধ্যে বিশেষ করে লোকসভার নির্বাচনের যে রেজাল্ট আমরা দেখেছি, এই গত বিধানসভা নির্বাচনের রেজাল্ট দেখেছি, এর মধ্যে আমরা প্রত্যেকটি বুথে আমরা জয়লাভ করেছি। এবং আমি যদি প্রার্থী হিসাবে আমার পঞ্চায়েত এলাকার বুথগুলিতে বা বাড়ি বাড়ি নাও যাই, আমার ওই বুথ এলাকার বুথ সভাপতি থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখরা রয়েছেন, বিভিন্ন মোর্চার প্রতিনিধিরা রয়েছেন, তারাই কিন্তু আমাকে জিতিয়ে দিতে পারতেন। কিন্তু আমি চাই বেশি সংখ্যক লিড নিয়ে, যাতে বিরোধীদের জামানত জব্দ করতে পারে। কারণ বিরোধীরা, আপনারা দেখেছেন, আমরা কি দেখলাম, আগে এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে রাজনীতি হয়েছে। এক দল শাসন ক্ষমতায় ছিল, এরপরে কংগ্রেস দল ছিল, কংগ্রেস দল 5 বছরে সিপিএম এর ভাষায় এটা জঙ্গলের রাজত্ব ছিল। অনেক সিপিএম কর্মীদের খুন করা হয়েছে। সিপিএম আমলে আমরা 25 বছর দেখলাম অনেক কংগ্রেস কর্মীকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে। তো আমরা আগেও শুনেছি যে দিল্লিতে একটা কংগ্রেস সিপিএম এর গোপন একটা আঘাত তাদের ছিল, কিন্তু এই গত 23 বিধানসভা নির্বাচন এটা প্রকাশ্যে চলে এসেছে। এবার আমরা আবার দেখতে পেলাম কি এটা আবার 1 বছর যেতে না যেতে তাদের এটা ভেঙে গেল। আমরা চাইছি এই দুইটা যে রাজনৈতিক দল, এটাতে শুধু তাদের ক্ষমতার জন্য তারা রাজনীতি করে, শুধু চেয়ার দখলের জন্য রাজনীতি করে, এই দুইটা দলকে একদম মুছে দিতে চাই আমরা। এটা আমরা গণতান্ত্রিক ভাবে আমরা চাই তাদের জামানত যাতে জব্দ হয়। এই কারণে আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে, শুধু আমি না, আপনারা প্রার্থীরা দেখছেন আমাদের অনেক পঞ্চায়েতে, আমি ছাড়াও অনেক আমাদের নেতৃত্বরা রয়েছেন, যেখানে আমার জন্য প্রত্যেকটি পঞ্চায়েতে প্রচার করছেন। কারণ প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকদিন আমাকে যাওয়া সম্ভব না। তো আমি যতটুকু পারছি, আমার যারা নেতৃত্বরা রয়েছেন, বুথের কার্যকর্তারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, যাতে বিশেষ করে আমার যে 15 নম্বর সিটটা রয়েছে, এখানে 6টা পঞ্চায়েত যে বললাম, এখানে বিধায়ক রয়েছেন জিতেন চৌধুরী, যিনি বর্তমান সিপিএম এর রাজ্য সম্পাদক। তো আমি ওই 6টা পঞ্চায়েতেই যাতে উনার প্রার্থীর জামানত জব্দ হয়, গণতান্ত্রিক ভাবে আমরা যাতে জামানত জব্দ করতে পারি। মানুষ থেকে এমনিতে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা প্রার্থী ডিক্লেয়ার করেছে কিন্তু তাদের মাঠে দেখা নেই, প্রার্থী দিয়ে তারা সরে গেছে, মাঠে তাদের কোথাও আপনি দেখতে পাবেন না। এই জন্য চাইছি যাতে যাতে জামানত জব্দ হয়, এই জন্য আমি এইভাবে কাজ করছি। যেরকমটা আপনি বললেন যে আপনি গ্রাসরুট লেভেলে বা তৃণমূল স্তরে কাজ করতে পছন্দ করেন, তো সেই অনুসারে জানতে চাইবো, জনসংযোগ করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সাথে কথা বলে কি কি সমস্যা মূলত আপনি দেখতে পেরেছেন যে জয়যুক্ত হওয়ার পর সেই কাজগুলিতে আপনি প্রথমত হাত দেবেন? বিশেষ করে এটা আপনারা জানেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত এটা একটা সিস্টেমে চলে। আমি জেলা পরিষদে দাঁড়িয়েছি, জেলা পরিষদের কাজ হলো জেলা পরিষদে যে ফান্ডগুলি আসে এগুলি বিভিন্ন ব্লকগুলিতে ভাগ বাটোয়ারা করা। এরপরে পঞ্চায়েত সমিতিতে আসে, ওগুলো পঞ্চায়েত সমিতির কাজ হলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এগুলিকে পাঠানো। গ্রাম পঞ্চায়েত লেভেল এবার এই কাজগুলিকে সুষ্ঠুভাবে বেনিফিশিয়ারি বন্টন করে। আর এর বাইরে যে রাস্তাঘাট, পানীয় জল বা বড় বড় যে জেলা পরিষদের যে কাজগুলো রয়েছে, বিভিন্ন পঞ্চায়েত এলাকার যে সমস্যাগুলো রয়েছে, এগুলো অবশ্যই জেলা পরিষদ দেখবে। আর পাশাপাশি পঞ্চায়েত যে কাজগুলি করছে এগুলিও মনিটরিং করবে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কাজগুলি মনিটরিং করবে। এখন যে আমরা আপনাদের বলছি বাড়ি বাড়ি যাচ্ছি, কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখনো পায়নি, তো তার এটা নোট করছি, ও যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা খুব তাড়াতাড়ি পায়। কারো বাড়িতে এখনো হয়তো টয়লেট হয়নি, যাতে তাড়াতাড়ি এটা ব্যবস্থা করা যায়। কোনো গ্রামে দেখছি রাস্তাঘাট এখনো কিছুটা খারাপ রয়েছে, ওই রাস্তাঘাটগুলি যাতে ভালো দ্রুত করা সম্ভব হয়, এই কাজগুলি বিশেষ করে করব, যেগুলি আমাদের এখন নজরে পড়ছে, নজরে আসছে। এই জন্যই প্রত্যেকটি বাড়িতে যাওয়া। আমরা বর্তমানে যদি বলি যে এমএলএ বা বিধায়ক উনিও আপনাদেরই দলের বলাই চলে, বা ত্রিপাক্ষিক চুক্তির পর বলাই চলে যে এমডিসিও আপনাদেরই একরকম, এবং সেখানে দাঁড়িয়েও কেন এতদিন পর্যন্ত বলাই চলে, যেহেতু বিধায়ক বা এমডিসি আপনাদের সম্পূর্ণ এলাকা বা বিধানসভায় আপনাদের দখলে, তো সেখানে দাঁড়িয়ে কেন আমরা এমনও অনেক জায়গা দেখতে পাই যেখানে রাস্তা অবরোধ করে থাকে বিভিন্ন সমস্যাকে নিয়ে এখানকার জনগণ, সেটা আমরা সাক্ষী রয়েছে, কেননা আমাদের কাছে এরকমটা বহু সংবাদ গিয়ে থাকে। তো এইরকম কাজগুলো কেন হচ্ছে, কেন এতদিন যাবত কাজ করা হয়নি এমএলএ এমডিসি আপনাদের থাকা সত্ত্বেও? আমি প্রথমে বলেছি কাজ হয়েছে, কাজ হয়নি বললে হবে না। দেখুন, দীর্ঘ 25 বছর একটা সরকারের শাসন ছিল, একটা দল, রাজনৈতিক দল সরকার হিসেবে শাসন করেছে। আপনি যদি আমরা একটা পঞ্চায়েতে আপনি যদি যান বা একটা বিধানসভা এলাকায় যদি আপনি দেখেন, 25 বছরের সাথে আমাদের 5 বছরের কাজের তুলনা মানুষ করছে, এরপরও কিন্তু পারছে না।
আমি একটা কথা যদি বলি, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এমন এমন গ্রাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 300টি ঘর পর্যন্ত পেয়েছে একটা গ্রাম, কিন্তু যেটা বিগত 25 বছরে 300 নয়, এটা 30টি হয়নি। আগে যে সংকটগুলি তৈরি ছিল 25টা বছর দীর্ঘ সংকট তৈরি করে রেখেছিল, এটা সংকট তৈরি করে রেখেছিল। আমরা বলতে পারি রাজ্যে বিগত সরকার ইচ্ছা করে তৈরি করে রেখেছে। যেমন কৃষকদের কথা আমরা বলবো, আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কৃষকরা জমি চাষ বন্ধ করে দিয়েছিল, কারণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য তারা পায়নি। কিন্তু সিপিএম দেখেছেন আপনারা, ক্ষেত মজুর ইউনিয়নের নাম দিয়ে রাস্তায় রাস্তায় তাদেরকে নিয়ে মিছিল করিয়েছে, তাদের থেকে চাঁদা নিয়েছে, কিন্তু কৃষকদের উৎপাদিত ফসলের মূল্য তারা দেয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা দেখেছি 17 টাকা 50 পয়সা করে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করেছে, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে 21 টাকা 83 পয়সায়। কৃষকরা উৎসাহিত হয়েছে, কৃষকদের কিষাণ সম্মান নিধি প্রদান করা হয়েছে। এইভাবেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা গ্রামে গিয়ে দেখিয়ে দিতে পারবো। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যারা বিরোধী দল করতো তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হতো না। পঞ্চায়েতে 2টি 4টি ঘর আসতো, এগুলি গ্রাম সংসদের নাম দিয়ে আগে ঠিক করে রাখা হতো কাকে দেওয়া হবে, গ্রাম সংসদে বাধ্য করা হতো ওকে ভোট দিতে হবে, কিন্তু এভাবে করা হতো। আর আমি বর্তমানে আমরা দেখেছি যে আপনি যদি কোনো গ্রামে যান, এখানে কোনো বাছাই করা হয়নি, সিপিএম কংগ্রেস আইপিএফটি যে কোনো দল প্রত্যেকে ঘর পেয়েছে, কিছু বাকি রয়েছে এখনো। তা আমরা চাইবো এই কাজগুলি যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয়। আর আপনি যে বললেন বিধায়ক এমডিসি আমাদের, এটা ঠিক আছে, কিন্তু গত 5 বছরে আমাদের বিধানসভায় এমএলএ ছিল না, এখানে সিপিএম দলের বিধায়ক ছিলেন, ওনার বিধায়ক ফান্ড টাকা পর্যন্ত উনি খরচ করেন। তো এখন বর্তমানে আমাদের এবারে আমাদের এই বিধানসভাটা আমাদের বিধায়ক হয়েছে, কিন্তু সাবরুমে হয়েছেন আবার সিপিএম দলের বিধায়ক। সাবরুমে সিপিএম দলের বিধায়ক থাকা পরও আমরা পঞ্চায়েত ভিত্তিক চাইছি আমরা যে প্রত্যেকটা পঞ্চায়েতের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব, এবং প্রত্যেকটা মানুষের যাতে এই আগামী 5 বছরের মধ্যে আমরা তাদের এই যে কাজগুলি বললাম, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাদের শৌচালয়, তাদের পানীয় জল, সবকিছু যাতে আমরা তাদের আশা পূরণ করতে পারি। এবং আমরা আজকে প্রচারে গিয়ে দেখেছি যে অনেক মানুষ খুশি। আমরা জিজ্ঞেস করলে কি কি পেয়েছেন সরকার থেকে, বলছে আমি আবাস যোজনার ঘর পেয়েছি, টয়লেট পেয়েছি, কিষাণ সম্মান নিধি পেয়েছি, আমি ফ্রিতে চাল পাচ্ছি। অনেক লোক রয়েছেন সরকারের কাজে খুব খুশি। কিছু কিছু অংশের লোক রয়েছেন এখনো বাকি, সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব না। বললাম বিগত 5 বছরের মধ্যে 2 বছরে আপনারাই জানেন এটা করোনার জন্য সরকারের কাজ বন্ধ ছিল সম্পূর্ণভাবে, ঘর থেকে বেরোতে পারেনি মানুষ। এই কারণে আমরা চাইছি আগামী 5 বছরের মধ্যে আমাদের কাজগুলি সম্পন্ন। আপনার যে আসনটি রয়েছে তাতে বিরোধী কতটুকু শক্তিশালী বলে মনে করছেন? বিরোধী এখানে বললাম তো সিপিএম দল এই যে 15 নং আসন এখানে প্রার্থী খুঁজে পায়নি, 16 নং আসন থেকে একটা মহিলাকে প্রার্থী করা হয়েছে এখানে তাদের দলের, বিশেষ করে ক্যাডারে বলবো আমরা, কারণ সিপিএম দল এবার আমরা যতটুকু আমরা দেখেছি তাদেরকে প্রার্থী করেছে, তাদের দলের মধ্যে একটা সিস্টেম রয়েছে, যারা মাসোহারা পায়, মাইনে পায় মাসে, ওই সমস্ত লোককে তারা বিভিন্ন জায়গাতে নিয়ে দাঁড় করে দিয়েছে। এবং আমার এখানে 15 নং আসন, এটা 9টা পঞ্চায়েত আপনাকে বললাম, এই 9টা পঞ্চায়েতের মধ্যে একজনকে ক্যান্ডিডেট তারা পায়নি খুঁজে, এটা সাধারণ আসন, আনরিজার্ভ সিট। এখানে 16 নং আসন থেকে একজন মহিলাকে আমি এনে এখানে দাঁড় করিয়ে দিল, কিন্তু মাঠে তারা নেই, কোথাও আপনি কোনো পঞ্চায়েতে মাঠে তাদের পাবেন না। কংগ্রেস দলও সেম, এখানে কংগ্রেস দলের যারা রয়েছেন তাদের যিনি রয়েছেন জেলা সভাপতি পদে, মনুবাজারে উনি রয়েছেন জেলা সভাপতি, ওনার বাড়ির একটা কাজের মেয়ে, ওনাকে দাঁড় করিয়ে দিচ্ছেন 14 নম্বর ওয়ার্ডের, ওনার বাড়ির কাজের মেয়ে। আর ওনার সাথে একজন থাকে, ওনার সবসময় হেল্পার হিসেবে থাকেন, বাজার টাজার খরচ করে দেন, ওনাকে দাঁড়া করিয়েছেন 15 নম্বর সিটে। তারা গ্রহণযোগ্য লোকে খুঁজে পাচ্ছে না, কেউ হাতে রাজি হচ্ছে না, প্রার্থী দিতে হবে। স্যার, যে বিষয়টা বললেন যে তাদের মাঠে ময়দানে দেখা যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই বিরোধীদের একটা অভিযোগ থাকে যে তারা ময়দানে কাজ করতে যেতে পারে না, শাসক দলের বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি দেওয়া হয় বা সেখানে ভয় দেখিয়ে ঘরে রাখা হয়, আতঙ্ক একটা সৃষ্টি করে দেওয়া হয়, সে কথাটা কতটুকু সত্যি? আমাদের এখানে এটা একটু সত্যি নয়, কারণ আমাদের এখানে সাতচাঁদ ব্লকের মধ্যে আমরা দেখেছি প্রথম দিন যেদিন নমিনেশন শুরু হয় ওই দিন আমাদের যে সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা সাবরুমের বিধায়ক সাতচাঁদ ব্লকে উনি নিজে ক্যান্ডিডেট নিয়ে এসে পঞ্চায়েত সমিতি যেই 11টার মধ্যে উনি 9টা ক্যান্ডিডেট দিয়ে গেছেন, কেউ বাধা দেয়নি ওনাকে। গ্রাম পঞ্চায়েতেও কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিলেন,
একটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 9 জন প্রার্থী থাকে, এখানে একটা গ্রাম পঞ্চায়েতে 3 জন দিয়েছেন, আর একটাতে 3 জন দিয়েছে, 6 জন উনি প্রার্থী করেছেন। 24টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টা গ্রাম পঞ্চায়েতে মাত্র 6 জন প্রার্থী উনি দাঁড় করতে পেরেছেন, কিন্তু কোথাও খুঁজে পাননি উনি প্রার্থী। আর যেটা আপনি তাদের বক্তব্য, যদি আমরা এমনই করতাম তাহলে তাদের পঞ্চায়েত সমিতির প্রার্থীগুলি কিভাবে রইল, জেলা পরিষদের প্রার্থীগুলি তাদের কিভাবে রইল। আমরা যদি আমরা এগুলি করবার ইচ্ছা থাকতো এগুলো তো আমরা করতে পারতাম তাদেরকে, কিন্তু আমরা করিনি। আমরা চাই গণতান্ত্রিক ভাবে আমরা তাদেরকে হারাবো এবং তাদের জামানত জব্দ করবো। তাহলে যে বিষয়টা কিছুক্ষণ পূর্বে বলছিলেন যে বাম আমলে এমন অনেক কাজ রয়ে গেছে যেগুলো হয়নি, সে কি কি কাজ রয়েছে এবং যেগুলো আপনারা পরবর্তী সময়ে করবেন বলে ভেবে রেখেছেন, একটু যদি তুলে ধরেন। আমার মনে বিশেষ করে আপনারা এখন দেখুন, আমার যে আমি বললাম সাবরুম বিধানসভায় গত 5 বছরে আমাদের বিধায়ক ছিল, এখানে ছিল না। এখানে না থাকার কারণ আমরা যতটুকু সম্ভব সাবরুমের বিধায়ক থেকে সাহায্য নিয়ে আমরা এখানে করেছি। কিন্তু সাবরুম বিধানসভায় আপনি দেখুন, সাবরুম বিধানসভা যিনি বিধায়ক ছিলেন মাননীয় শঙ্কর রায় মহাশয়, উনি বর্তমানে জেলা সভাপতি পদও রয়েছেন ভারতীয় জনতা পার্টির। আপনি সাবরুম বিধানসভায় গিয়ে দেখুন, প্রতিটি পঞ্চায়েতে কাজ হয়েছে, প্রতিটি পঞ্চায়েতে রাস্তার কাজ হয়েছে, নগর পঞ্চায়েত এলাকায় কাজ হয়েছে। উনি যে কাজ করেছেন বিগত 5 বছরে সাবরুম বিধানসভায়, আমি হলপ করে বলতে পারি আপনি ত্রিপুরা রাজ্যে কোনো বিধানসভায় হয়নি, উনি এত কাজ করেছেন। আর ওখানে তো আপনারা জানেন এখানে এসিজেড হচ্ছে, সাবরুমের মৈত্রী সেতু রয়েছে, এখানে রেল স্টেশন রয়েছে, প্রতিটি জায়গার রাস্তাঘাট আপনারা যদি আপনারা নিজেরা দেখেন যে কাজগুলি হয়েছে, প্রচুর কাজ হয়েছে, কিন্তু বিগত 25 বছরের কাজগুলি হয়নি। আমাদের যে গ্রামের আমরা পিডব্লিউডি রাস্তাগুলি ছিল, আমাদের এখানে যিনি এখন সাবরুমের বিধায়ক, সিপিএম এর রাজ্য সম্পাদক, সিপিএম থাকাকালীন ওনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ওটা খারাপ ছিল, এটা আমরা এসে মাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর এটা করে দেওয়া হয়েছে, উনি অস্বীকার করতে পারবেন না। এবং এই কাজগুলি করার পরে উনার এলাকা থেকে প্রচুর পরিমাণে উনার বাড়ির পার্শ্ববর্তী চারিদিকে একটা সিপিএম এর একটা ভোট ব্যাংক ছিল, এখন কিছুই নেই, সব ভারতীয় জনতা পার্টির কাজে খুশি হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। যার দরুন এই লোকসভা নির্বাচনে, বিগত লোকসভা নির্বাচনে এই রাজ্য সম্পাদের বিধানসভা, এটা আমাদের 54টা বুথের মধ্যে আমরা 54টা বুথেই আমরা জয়লাভ করেছি, একটি বুথ আমরা হারিনি। শুধু ভারতীয় জনতা পার্টির এই যে রাস্তাঘাট উন্নয়নের কাজগুলি দেখে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এবং ভোটে যে কারচুপি হয়েছে এটাও কিন্তু বিরোধী দল বলতে পারবে না, একদম নিট অ্যান্ড ক্লিয়ার ভোট হয়েছে। আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা এইভাবে করতে চাই, আপনারা প্রশাসনিক ভাবে জানতে পারবেন এখানে থানা রয়েছে, যে কোনো বিরোধী দলের কর্মীর উপর কোনো হামলা হয়েছে কিনা, কিচ্ছু হয়নি। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হোক এবং আমরা গণতান্ত্রিক ভাবে তাদেরকে জামানত জব্দ করি। একটি অভিযোগ রয়েছে আমাদের এবং আমরা আপনাদের গোচরে আনতে চাইবো। বিষয়টি হচ্ছে 39 যে মনু রয়েছে সেখানেরই একটি জায়গা, অর্থাৎ উত্তর যে ভোরাতুলি গ্রাম পঞ্চায়েতটি রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাই যে জল জীবন মিশন সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে এবং অনেক টাকা অর্থ বরাদ্দ রয়েছে সেই প্রজেক্টের জন্য। সেখানে আমরা বিশেষ কিছু জায়গায় দেখতে পাচ্ছি, বিশেষভাবে যে কৃষ্ণ চৌধুরী পাড়াটি রয়েছে সেখানে ট্যাঙ্ক বসানোর কথা ছিল, তা শিলপাড়ায় বসানো হয় এবং পরবর্তীতে সেখানে যে পাইপগুলি ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের, যেটা আমাদের খোদ দেখা বা সেখানে আমাদের ক্যামেরা বন্দী রয়েছে। এবং আরো একটি বিষয় জানতে চাইবো যে একটি ট্যাঙ্ক রয়েছে স্টপ সুইচের যে ট্যাঙ্কটি, সেটি রাস্তা থেকে মূলত 5 ফুট ভেতরে হওয়ার কথা, কিন্তু সেটা রাস্তার মাঝেই আমরা বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি। এই যে কাজগুলি হচ্ছে সে বিষয়ে আমাদের প্রশ্ন করা হলে আমরা দেখতে পাই যারা ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর তাদের বা সেখানে গ্রামাঞ্চল থেকে আমরা যতটুকু জানতে পারি যে একটা মোটা অঙ্কের অর্থ নাকি লেনদেন হয়ে গেছে, সেই কারণে কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা নিজের মন মতো কাজ করে যাচ্ছেন। এই বিষয়টা কি আপনাদের জানা রয়েছে, বা যদি জানা থাকে আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন? আমার আসলে আপনার কাছে শুনেছি আমি, এবং এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা তো দল করি, দল করার পরও সরকারি কোনো কাজে যদি পঞ্চায়েত থেকে কোনো অভিযোগ আসে আমরা এগুলো খতিয়ে দেখি কতটুকু সত্যি রয়েছে। আর যেটা বলছেন বিরাট অঙ্কের লেনদেন হয়েছে, এটা আমার জানা নেই, আর এটা সম্পূর্ণ নিতেই হবে, কারণ মনোবিধানসভায় একমাত্র একটা জায়গা যে আপনারা দেখেন সারা রাজ্যে নিউজিশন নিয়ে অনেক কথা হয়, আমরা শুনি, কিন্তু মনোবিধানসভাতে আমরা এগুলি কোনো কিছু হয় না। আমরা চাই ভালো মানের কাজ হোক। আপনি যেহেতু বলছেন আমরা বিষয়টি খতিয়ে দেখবো, আমার গোচরে এখনই আপনার কাছে আমি শুনতে পেলাম, আমাদের গোচরে এগুলো কেউ আনেনি। আমরা আপনি যেহেতু বলেছেন অভিযোগটা আর মিথ্যে হবে না, আমরা প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে অবশ্যই কথা বলবো। স্যার, প্রতিটি জায়গায় আমরা নির্বাচনের সময় দেখতে পাই যে অপ্রীতিকর ঘটনাকে নিয়ে একটা অভিযোগ থেকে থাকে এবং
এমনও আমরা অনেক অভিযোগ দেখতে পেয়েছি লোকসভা নির্বাচনে যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর অভাব ছিল। আপনারা সেই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য প্রশাসনিক আধিকারিকদের সাথে কি কথা বলেছেন, কি ধরনের কথাবার্তা হয় এবং এখানে কি ধরনের বা কি পরিমাণ নিরাপত্তা রক্ষী বাহিনী প্রদান করা হবে সে বিষয়ে কি খবর রয়েছে একটু জানতে চাই। না, আমাদের এখানে এমন কিছু হয়নি। যেমন আমি বললাম কিছুদিন আগে আমাদের এখানে লোকসভা নির্বাচন গেছে, এখানে আমরা পিসফুল ভোট হয়েছে, কোথাও একটা বুথও বলতে পারবে না এখানে কোনো ভোটারকে বাধা দেওয়া হয়েছে, বিরোধীরাও বলতে পারবে না। আপনার সংবাদ মাধ্যমে, আপনাদের লোকাল সংবাদ মাধ্যম রয়েছে, তারা প্রত্যেকটি বুথে বুথে তারা ঘুরেছে এবং তারাও কোনো কোনো জায়গা থেকে কোনো রকম অভিযোগ পায়নি যে একটা ভোটারকেও বাধা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এখানে প্রশাসন সুন্দরভাবে কাজ করছে এবং প্রশাসনিক যে আধিকারিকরা রয়েছেন এখানে কোনো অভাব নেই। এখনো পঞ্চায়েত নির্বাচনেও আপনি হয়তো দেখবেন এখনো রোড মার্চ হচ্ছে, বিএসএফ জওয়ানরা রয়েছে এবং শান্তিপূর্ণ, এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি এবং আমরা আশা রাখবো পঞ্চায়েত নির্বাচনের জন্য কোনো কিছু হবে না। এখানে আপনি মনোবাজারে বসে রয়েছেন, এখানে পার্শ্ববর্তী আমাদের পাশে সিপিএম দলের কেন্দ্রীয় বাড়ি রয়েছে, এখন পর্যন্ত বলতে পারবো না কেউ ওনাকে কিছু বলেছে। কারণ আমি প্রথমে যেটা বললাম, আমরা চাই গণতান্ত্রিক ভাবে লড়াই করতে এবং তাদেরকে জামানত জব্দ করতে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা রয়েছি, মনুবাসীর জন্য কি বার্তা রাখবেন? মনুবাসীর জন্য একটাই বার্তা থাকবে, ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের প্রত্যেকটি অংশের জন্য কাজ করে যাচ্ছেন, কৃষক শ্রমিক থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে সমাজের প্রত্যেক অংশের জন্য যে কাজগুলি করে যাচ্ছেন এবং এই কাজগুলি যাতে সুন্দরভাবে রূপায়িত করতে পারেন ওনারা, এরকম করতে গেলে আমাদের সবার সহযোগিতার প্রয়োজন। সুতরাং সমাজের সব অংশের মানুষের কাছে আবেদন থাকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায়, প্রত্যেকটি বিসি এলাকায় সরকারের যে কাজগুলি করার ইচ্ছা রয়েছে, কাজগুলি চলছে, এগুলিতে সরকারকে সহযোগিতা করার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কোথায় বলবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। যে বিষয়টি আমরা বর্তমানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, প্রত্যেকটি নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা যারা সাধারণ জনগণেরা থাকি, আমাদের প্রত্যেকেরই জানার আগ্রহ থাকে যাদের আমরা নির্বাচিত করতে চলেছি তারা কি চিন্তা ভাবনা রাখেন, তারা কি ধরনের ধারণা রাখেন, তারা কিভাবে কাজ করবেন আগামী দিনে জনগণের জন্য, সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে থাকি এবং সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় যাচ্ছি এবং যারা ক্যান্ডিডেটসরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং জনগণের স্বার্থে তারা আগামী দিনে কি কাজ করবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনাদের প্রার্থীকে বাছাই করে নেওয়া বা আগামী দিনে আপনারা কাকে সেখানকার প্রধান হিসাবে চাইছেন বা গ্রাম প্রধান হিসাবে চাইছেন সেটা আপনাদের যেন সুবিধা হয়, সে কারণে আমাদের এই বিশেষ একান্ত সাক্ষাৎকার। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।